ঘরের বাইরে থেকে রেহানা ডেকে যাচ্ছে। এর আগেও ৩ বার তিনি ডেকে গিয়েছেন। চতুর্থবারের মতো দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রেহানা অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামী নিচু স্বরে সালাম দেয় তার শাশুড়িকে। রেহানা সালামের উত্তর দিয়ে কিছু বলতে যাবে, তখনই স্বামীন বলে ওঠে, আলো ফজরের নামাজ পড়ে ঘুমাচ্ছে। রেহানা অবাক হয়েই তাকিয়ে থাকে। স্বামীন ওয়াশরুমে ঢোকে। রেহানা ঘাড় ঘুরিয়ে দেখে আলো বিছানায় ঘুমাচ্ছে। রেহানা এগিয়ে গিয়ে চেঁচাতে থাকে, এই মেয়ে, এই গাধা মেয়ে, ওঠ। আলো পিট পিট করে তাকায়। কপাল কুঁচকে ঘুম ঘুম কণ্ঠে বিরক্তর সাথে বলে, কি হচ্ছে আম্মু? আমি নামাজ পড়েছি, চেঁচিও না। জামাই কখন এসেছে? রাত 12:30। রাত 12:30 এসেছে? তুই আমাকে ডাকবি না? হতভম্ব হয়ে যায় রেহানা। ডাকলে কি করতে? দই মিষ্টি খাইয়ে বরণ করতে? খেতে কি দিয়েছিলি? ধমকের সুরে বলে রেহানা। কি খেতে দেব? উনি তো রাতে খেয়ে এসেছেন। রেহানা মেয়ের গা ছাড়া ভাব দেখে প্রচণ্ড বিরক্ত হয়। চাপা স্বরে চেঁচিয়ে বলে, তোর বয়স 1-2 করে 26 বছর হয়েছে। তোর মাথায় কি কোনো বুদ্ধি হবে না? হালকা পাতলা নাস্তা দিসনি? আলো চোখ বড় বড় করে তাকিয়ে বলে, নাস্তা দেবো মানে? রাত 12টায় নাস্তা করার সময়? রেহানা এবার দাঁত খিচিয়ে মেয়ের দিকে তেড়ে যায়। মাথায় গাঁটটা মেরে বলে, হোক রাত 3টে, তুই আপ্যায়ন করবি না নতুন জামাই? আলো উঠে দাঁড়িয়ে বলে, নতুন জামাই বলে আপ্যায়ন করতে হবে? আর পুরাতন জামাইদের কি করে আম্মু? দরজা থেকে ফিরিয়ে দেয়? রেহানা এইবার রেগে মেয়ের চুল ধরে। স্বামীন ওয়াশরুম থেকে বের হয়ে রেহানাকে দেখে অবাক হয়ে যায়। রেহানা লজ্জা পেয়ে মেয়ের চুল থেকে হাত সরিয়ে নেয়। স্বামীন বলতে থাকে, ভালো করে দুটো লাগিয়ে দিন। আমি দিলে আবার নারীর প্রতি সহিংসতা রটে যাবে। এই কাজটা আপনি করুন মা। রেহানা ম্লান হাসে। তারপর দ্রুত পায়ে হেঁটে রান্নাঘরে চলে যায়। জলদি জলদি করে এখন জামাইয়ের জন্য নাস্তা বানাতে হবে। তার এখন দম ফেলাবার সময় নেই। স্বামীন আলোর কাছে এসে বলে, শেষমেশ একজনকে পেলাম যে আলো রানীর চুলের মুঠি ধরার ক্ষমতা রাখে। বাবা, যখন যখন তোমাকে শাস্তি দিতে ইচ্ছে করবে তখন এ বাড়িতে নিয়ে আসবো ভাবছি। স্টাডি রুমে স্বামীনের মুখোমুখি বসে আতাউর আলম তার জীবনের অর্জিত সকল মেডেলের বিশদ বিবরণ দিচ্ছে। খুব উৎসাহের সাথে নিজের জীবনের সাহসিকতা দিনগুলো স্মৃতিচারণ করছে। স্বামীন মাথা ঘুরিয়ে সব কিছু দেখে হাতে একটা আর্টিকেল তুলে নেয়। আতাউর আলম বলে ওঠে, এটাও আমার লেখা। কাগজটা চোখ বুলিয়ে স্বামীন বলে ওঠে, আপনি বই বের করতে পারতেন? আপনার লেখার সাহিত্য একটা টাচ আছে। অবশ্য আমি এসব কম বুঝি। পলিটিক্যাল সায়েন্স নিয়ে ঠেলে ঠুলে মাস্টার শেষ করেছি। পড়াশোনা বরাবর অমনোযোগী ছিলাম। এসব পলিটিক্স আমাকে টানতো বেশি। বাকিটা তো বাবাকে দেখে আগ্রহ পেতাম। আতাউর আলম ম্লান হেসে বলে, তার রাজনৈতিক ক্যারিয়ারের ধ্বংস কিন্তু আমার জন্য নেমেছিল, জানো তুমি? না, এটা ভুল কথা। বাবার পিছে তার ভাইয়ের কুকীর্তি আর ইলহামের জন্য বাবা তার পজিশন খুইয়েছেন। আমি বরাবর এটাই মেনে এসেছি। আপনি সাংবাদিক, আপনার কাজ হলো সত্যি তুলে ধরা। আতাউর আলম বলে, আসল কথায় আসি। সরকারি ফান্ডের সিন্ডিকেটের আর্টিকেলটা আমি লিখেছি, ছাপিয়েছি। এ ব্যাপারে কি তোমার কোনো আপত্তি আছে? স্বামীন আতাউর আলমের চোখের দিকে তাকিয়ে বলে, আপত্তি কেন থাকবে? আপনি কি ভাবছেন সিন্ডিকেটের সাথে আমি জড়িত? মেয়ে জামাই হিসেবে ছাড় দিতে চাচ্ছেন? ঠিক তা নয়, আমতা আমতা করে বলে আতাউর আলম। স্বামীন ঠান্ডা গলায় বলে, পুলিশ তদন্ত করবে, ওপর মহল থেকে লোক আসবে, সত্যিটা সামনে আসবে। 13 কোটি টাকা জনগণের জন্য ছিল, আমার দলের কর্মীদের জন্য নয়। আমিও চাই এর একটা সুরাহা হোক। আসতে গেলে কেন? আমি কি বাচ্চা? পথ চিনে আসতে পারি না? ভাইয়ার দিকে তাকিয়ে আছে ইসাম। স্বামীন চোখ থেকে সানগ্লাস খুলে ফেলে বলে, আমি তোদের তেমনটাই মনে করি। ইসমাম চুপ করে বসে থাকে। স্বামীন বলে, আমিও তখন খুব ছোট, মাকে দেখতাম তোদের ডাইপার চেঞ্জ করে দিতে। আমি 2 দিন ভালো করে লক্ষ্য করলাম, তারপর নিজেই চেষ্টা করলাম। সেই থেকে তোর আর ইস্যুর ডাইপার চেঞ্জ করছি। আমার কাছে এখন মনে হয় তোরা অমনি। স্বামীনের কথায় ম্লান হাসে ইসমাম। তারপর বলে ওঠে, বাড়িতে কে কে আছে এখন? তোর বড় ভাবি, মেজো ভাবি, ইহান। ইলহাম চিটাগাং গিয়েছে। ঈশিতা ইউনিভার্সিটিতে
গাড়ি ডানে ঘোরান ভাইয়া। শামীন অবাক হয়ে বলে, কেন? আগে বাবার কবর জিয়ারত করতে যাব। দুভাই চুপচাপ। ইসমাম বলে ওঠে, বাবা বলতেন আমি যেন তার জানাজা অন্তত থাকি। সেটাও তো হয়নি। আমি কিন্তু বাবার অপদার্থ ছেলেই প্রমাণিত হলাম ভাইয়া। বাবা খুব একটা মিথ্যা বলতেন না। শামীন কোনো জবাব দেয় না। গাড়ি ঘুরিয়ে তার গ্রামের বাড়ির দিকে যায়। সেখানে দু ভাই গোটা সকালটা কাটিয়ে আসে তাদের বাবার সাথে। গাড়ির শান্তিনীড়ে গেট দিয়ে ভিতরে ঢোকে। কলিং বেল টিপে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়। আলো এসে দরজা খোলে। ইসমাম নিচু স্বরে আলোকে সালাম দিতে আলো সালামের উত্তর দেয়। শামীন হাসতে হাসতে আলোকে বলে, রান্না বান্না হয়েছে? আলো মাথা নাড়ায়। রান্নায় লবণ হয়েছে কি না দেখেছ? মাথা নাড়িয়ে আলো অস্ফুট স্বরে বলে, দেখেছি। শামীন বলে, ঠিক আছে, ও ফ্রেশ হলে ওকে খেতে দিও। প্লেনে কিছু খায়নি। আলো মাথা নাড়িয়ে ইসমামের দিকে তাকায়। ইসমাম চুপচাপ সোজা হেঁটে সিঁড়ির কাছে যায়। আলো রান্নাঘর থেকে সব কিছু নিয়ে এসে টেবিলের ওপর সাজিয়ে রাখে। অনেক সময় নিয়ে সে এসব রান্না করেছে। হুট করে শামীন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আলো চমকে ওঠে। নিচু স্বরে বলে, ইহান বাড়িতে ছোটাছুটি করছে। শামীন হেসে আলোকে ছেড়ে দিয়ে মুখোমুখি দাঁড় করায়। তারপর আলোর চোখে চোখ রেখে বলে, আজ তোমাকে একটু একটু গিন্নিদের মতো লাগছে। একটু একটু পুরোপুরি নয় কেন? শামীন হেসে আলোর আঁচল টেনে মাথায় তুলে দিয়ে বলে, কারণ এটা ছিল না। আমি আজও বাড়িতে একটু যেতে চাচ্ছি। আবার কিছু ঘন্টা থেকে চলে আসব। জরুরি কিছু কাজ আছে। শামীন পাঞ্জাবি বোতাম লাগাতে লাগাতে আলোর দিকে তাকায়। আলো বলতে থাকে, বিজনেস যেটা শুরু করেছিলাম সেটা আম্মুকে বুঝিয়ে দিয়ে আসবো। আরও দুজন লোক নেওয়া হয়েছে। আমার শাশুড়ি হবে কোম্পানির নতুন ব্যবস্থাপনার পরিচালক। বাহ, বেশ ভালো। আলো হাসে। তারপর বলতে থাকে, টিউশনিটা ছেড়ে দিয়ে খারাপ লাগছে খুব। দিদিমণি আজকেও ফোন দিয়েছিলেন। শামীন আলোর দিকে এগিয়ে আসে, জড়িয়ে ধরে বলে, খুব উপার্জন করতে ইচ্ছে করে। আলো মৃদু স্বরে বলে। তারপর বলে ওঠে, কতগুলো টাকা বেতন পেতাম জানেন? 6,500 টাকা। শামীন অবাক হওয়ার ভান ধরে বলে, 6,500 টাকা? বাবা, এতগুলো টাকা! আলো বুঝতে পেরে যায় শামীন তাকে খোঁচা মারছে। সে মুখ ভার করে বলে, আপনার কাছে 6,500 টাকা কিছু না, কিন্তু আমার কাছে অনেক কিছু। সপ্তাহে 5 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের পড়িয়ে মাস শেষে যখন টাকাগুলো পেতাম তখন অন্যরকম একটা আনন্দ হতো মনে। ওই 6,500 টাকায় দুই ভাইকে কত কী যে কিনে দিতাম। আব্বু তো ওদের একটা সাবজেক্টে টিউশনি ফি দিতে দিতে হিমশিম খেয়ে যেত। ওদের স্বপ্ন পূরণ করতো কখন? শামীন আলোর দিকে তাকিয়ে আছে। কপালের কাছে এলোমেলো হয়ে থাকা চুলগুলো সরিয়ে দিতে দিতে বলে, আমার কাছে একটা চাকরির অফার আছে। একটা এজেন্সি চালাতে হবে। সপ্তাহ 3 দিন সন্ধ্যা 6টা থেকে রাত 8টায় বসতে হবে। বেতন 8,000 টাকা। করবে চাকরিটা নতুন এজেন্সি, তাই মালিক এর থেকে বেশি বেতন দিতে পারবে না। আলো অবাক হয়ে তাকায় শামীনের দিকে। তারপর বলে, এজেন্সি? কি এজেন্সি? কোথাকার এজেন্সি? শামীন মৃদু হেসে তার ল্যাপটপ নিয়ে বসে। আলোকে কাছে টেনে পাশে বসে বলতে থাকে, এটা এজেন্সি খুলছি নতুন। প্রতিবন্ধী এবং বিধবা নারীদের উন্নয়নের কাজ করবে। তাছাড়া গরিব স্টুডেন্ট যারা তুখোড় মেধাবী তাদের মেডিকেল কোচিং, ভার্সিটি কোচিং করার সামর্থ্য নেই, তাদেরকে সাহায্য করা হবে। প্রাথমিকভাবে এ দুটো প্রজেক্ট হাতে নিয়েছি। এই বাইরে সামর্থ্য বা অর্থায়ন নেই। আলো অবাক হয়ে শামীনের দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত সময় নিয়ে বলে, এসব এখন করলেন? এই 2 দিন এসব নিয়ে ছোটাছুটি করেছি। আলো তাকিয়ে থাকে। শামীন হেসে বলে, 8,000 টাকা বেশি কিন্তু দিতে পারবো না। যদি অফারটা পছন্দ হয় তবে আমাকে তোমার সিভি দিও। এত কিছু কিভাবে ম্যানেজ করবেন? পারিবারিক ব্যবসা। টাকা তো আপনার একার না, আপনার ভাই বোনেরও। এমনিতেও বেশ কিছু এজেন্সি দিয়েছেন টাকা। এটিএমখানা চালাচ্ছেন। নিজেকে কি রাজা রামমোহন রায় ভেবে বসে আছেন? শামীন হেসে ফেলে। তারপর হাসি থামিয়ে বলে,
কে বলেছে আমি সব টাকা দেব? আমিও দেব, তবে সামান্য, বাকিটা তুমি ম্যানেজ করবে। আমি কিভাবে? প্রত্যেক মাসে এজেন্সি থেকে ক্যাম্পেইন করা হবে বিভিন্ন জায়গায়, কলেজ, ইউনিভার্সিটিতে। সেখান থেকে লোকজন যা দেবে সেটাও ব্যয় হবে। আলো সবটা বুঝতে পেরে চুপ করে থাকে। শামিন বলে, করবে চাকরিটা? আমি বিশ্বস্ত আর পরিশ্রমী একজন কর্মী চাচ্ছি, কিন্তু এভাবে সরাসরি নিজের বউকে চাকরি দেওয়া কি ঠিক? অন্যান্য বেকারদের তো হক আছে। স্বজনপ্রীতি করলাম, মাঝে মাঝে মেয়ের একটু দুর্নীতি করবে না? একেবারে সৎ থাকলে কেমন দেখায়? আলো হেসে ফেলে, তারপর বলে, নাম কি আপনার এজেন্সি? আমি কাল সিভি জমা দেব। শামিন কয়েক পলক আলোর দিকে তাকিয়ে বলে, এজেন্সির নাম ইয়াশা আলো ফাউন্ডেশন। আলো শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন তার স্ত্রীর হাতে চুমু খেয়ে বলে, শাহজাহানের মতো স্ত্রীর জন্য তাজমহল তো গড়তে পারবো না। আমি একটা চাকুরি দিলাম। তুমি খুশি আছিয়া? খাবার টেবিলে 4 ভাই বোন মিলে হাসাহাসি করতে করতে খাচ্ছে। কতদিন পর আবার তারা একসাথে খেতে বসেছে। আলো রান্নাঘর থেকে উঁকি দিয়ে দেখছে। তার ইচ্ছে করছে না ভাই বোনদের মাঝখানে তৃতীয় ব্যক্তি হয়ে ঢুকতে। ভাই বোনদের নিজেদের কত কথা থাকতে পারে, সে বরং সবার খাওয়া হয়ে গেলেই খাবে। শামিন আশেপাশে তাকিয়ে আলোকে ডাকতে থাকে। আলো ধীর পায়ে এগিয়ে যায়। ঈশিতা মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, তুমি রান্নাঘরে ঘামটি মেরে আছো কেন ভাবি? এখানে আবার কত গুরুত্বপূর্ণ আলোচনা করছি, তুমি শুনবে না? আলো কিছু বলতে যাবে তখন শামিন বলে, বসো এখানে, ঋতু খেয়েছে, আমরাও খাচ্ছি, তুমি অপেক্ষা করছো কিসের? আলো ভাত সারতে যাবে তখন শামিন এক চেয়ার টেনে বলে, বসো। আলো বসে পড়ে। ইসমাম খাবার নাড়াচাড়া করতে থাকে। হঠাৎ শামিন সবার মুখের দিকে তাকিয়ে খেতে খেতে বলে ওঠে, এখানে সবাই যখন আছি তাহলে আমি কথাটা বলি। তোদের সবাইকে তো সব সময় পাওয়া যায় না। আলো মাথা তুলে তাকায়। এই লোক এখন কি বলবে? ইসমামের বিয়ের কথা নাকি? তাহলে তো এখানে আবার ঠান্ডা যুদ্ধ লেগে যাবে। আলো অনুমানের ওপর ভিত্তি করে শামিনকে থামিয়ে দিয়ে বলে, খাওয়া শেষ করে বলুন। শামিন আলোর কথা গায়ে না মেখে বলতে থাকে, আমি আর ইলহাম একটা মেয়ে পছন্দ করে রেখেছি ইসমামের জন্য। ইসমাম খাওয়া থামিয়ে ভাইয়ের দিকে তাকায়। ঈশিতা আনন্দিত গলায় বলে, তাই নাকি? ওই ফিহা বলে মেয়েটা, তাই না? শি ইজ টু মাচ কিউট ভাইয়া, বেশ মানাবে ওদের। শামিন খুশি খুশি গলায় বলে, হ্যাঁ, তোর বড় ভাবি ওকে পছন্দ করেছে। ইসমাম আলোর দিকে তাকায়। আলো মাথা নিচু করে ফেলে। চোখ ঘুরে ইসমাম বড় ভাইয়ের দিকে তাকায়। শামিন ঠান্ডা গলায় বলে, কি এভাবে দেখছিস কি? গ্লাস ভেঙে হাত কাটবি? একটা গ্লাস ইসমামের দিকে এগিয়ে দিয়ে বলে, নে এটা ভেঙে ফেল। ইসমাম ঠান্ডা গলায় বলে, কেন? আমাকে নিয়ে পড়েছ কেন ভাইয়া? ঈশিতার বিয়ে, ওর বিয়ের ব্যাপারে মাথা না ঘামিয়ে আমাকে নিয়ে পড়েছ কেন? ঈশিতা চেঁচিয়ে উঠে, তুই নিজে বাঁচতে আমার কথা ওঠাচ্ছিস কেন ভাই? আমার সাথে তোর কোন জন্মের শত্রুতা? তো তুই তো এত খুশি কেন আমার বিয়ে নিয়ে? তোর এতে আনন্দ কিসের? মুহূর্তেই ঝগড়া লেগে যায় দুজনের মধ্যে। আলো হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এরা এখনও এভাবে চুলোচুলি করে, কি অদ্ভুত। ঝগড়ার এক পর্যায়ে ইসমাম ঈশিতাকে বলে ফেলে, এখনও তো তুই বেকার বেকার ভাইদের ঘাড়ে খাচ্ছিস, না চাকরির চেষ্টা করছিস, না বিয়ের জন্য রাজি হচ্ছিস। তুই আমার লাইফ নিয়ে এত মাথা ঘামাচ্ছিস কেন? শামিন ইসমামকে ধমক দিয়ে থামিয়ে দেয়। ঈশিতা কিছুক্ষণ ইসমামের দিকে তাকিয়ে থেকে পানির গ্লাস উঠিয়ে ইসমামের মুখে ছুঁড়ে দেয় পানি। তারপর গটগট করে হেঁটে দোতলায় চলে যায়। ইসমাম চুপচাপ খেতে থাকে ভেজা অবস্থায়। তারপর খাওয়া শেষ করে উঠে চলে যায়। ইসমামের পিছু পিছু উঠে চলে যায় ইলহাম। খাবার টেবিলে বসে থাকে আলো এবং শামীম। আলো শামীমের দিকে তাকিয়ে বলে, কি দরকার ছিল? শামীম হাত ধুয়ে উঠে পড়তে পড়তে বলে, আমি হাল ছাড়ব না। টেবিল পরিষ্কার করে আলো দোতলায় উঠে দেখে ইসমাম আর ঈশিতা বসে বসে ক্রিকেট ম্যাচ দেখছে। আলো বেশ অবাক হয়। এইমাত্র তো দুটোতে হাতাহাতি মারামারি করছিল, এর মধ্যে মিল হয়ে গেল। এরা 4 ভাই বোন, খুব অদ্ভুত।
একটা দীর্ঘশ্বাস ছেড়ে আলো ঘরে চলে যায়। বিছানায় বসে বইটা মাত্র হাতে নিয়ে একটা ড্রামার চোখ বুলাপে বলে, তখনই স্বামীন বারান্দা থেকে এসে আলোর কোলে মাথা রেখে শুয়ে পড়ে। চোখ দুটো বন্ধ করে রেখেছে সে। আলো নাক কুঁচকে বলে, সিগারেট খেয়েছেন? বাহ, এই চমৎকার গুণ সম্পর্কে আমি অবগত ছিলাম না। রাগ করলে বছরে দু একটা খাই, এই আজ একটা খেয়েছি, আর একটা 6 মাস পরে খাবো। আলো ঠান্ডা গলায় বলে, না, রাগ করবো কেন? আমার তো এত খুশি লাগছে যে খুশিতে ইচ্ছে করছে আপনাকে ঘর থেকে বের করে দেই। স্বামী মৃদু হেসে বলে, মাথার চুল টেনে দাও। মামাবাড়ির আবদারগুলো করতে বেশ পারেন মেয়র সাহেব। আবদার নয়, স্ত্রী হবার 11তম শর্ত। নাও, চুল টেনে দাও। 32 বছর হয়ে গিয়েছে আমার, আর 2 বছর পরেই টাকলা হতে শুরু করব। তখন স্বামীর চুল টেনে দেওয়ার জন্য মেঝেতে শুয়ে গড়াগড়ি করে কাঁদল, চুল পাবে না। এখন মন ভরে টেনে রাখো বউ। কমলা রঙের শাড়িটার দিকে তাকিয়ে থেকে আলো মুচকি হেসে শাড়িটা হাতে তুলে নেয়। লোকটা একটা আস্থা পাগল। আলমারি ভর্তি শাড়ি, প্রায় অর্ধেক শাড়ি কমলা রঙের। কি পেয়েছে এই রঙটাকে সে? আর কোনো রং বুঝি আলোকে মানায় না? আঁচল গায়ে জড়িয়ে নিয়ে মাথায় তোয়ালা পেঁচিয়ে ওয়াশরুম থেকে বের হয়। স্বামীন বিছানার আতশয়ে ল্যাপটপ কিছু টাইপ করছিল। আলো স্বামীনের দৃষ্টি আকর্ষণ করতে মৃদু আওয়াজ করে গলা খাকারি দেয়। স্বামীন কোনো হেলদোল নেই, সে এক মনে ল্যাপটপে কিছু একটা দেখছে। আলো মাথা থেকে তোয়ালা খুলে ফেলে বলে, শুনেছেন আমাকে কেমন লাগছে? স্বামীন আলোর দিকে না তাকিয়ে ল্যাপটপ টাইপ করতে করতে অন্যমনস্ক ভঙ্গিতে বলে, সুন্দর লাগছে। আরে দেখে বলুন না। ব্যস্ত আলো, পরে দেখবো, যাও। আলো মাথা ঘুরিয়ে স্বামীনের দিকে তাকায়, তারপর কণ্ঠে একরাশ অভিমান মিশিয়ে বলে উঠে, এমনটা তো আমি শুরুতেই আন্দাজ করেছিলাম। বাংলাদেশের ছেলেদের এটা একটা রীতি, শখের নারী পটে গেলে তখন আর পাত্তা দিতে ইচ্ছে করে না। স্বামীন কিছুক্ষণ কিবোর্ড টাইপ করে আলোর দিকে না তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি পাত্তা দেওয়া শুরু করলি তো বলে দেবে। ছাড়ুন ছাড়ুন, তরকারি পুড়ে যাচ্ছে, ইহান আসছে, জাপানে টর্নেডো হচ্ছে, পৃথিবী উল্টে যাচ্ছে, এমন ড্রামা না করা যায়? আমি সত্যি ব্যস্ত আছি। আলো শীতল চোখে স্বামীনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর দিকে না তাকিয়ে বলে থাকে, স্ত্রী হওয়া 12তম শর্ত হচ্ছে স্বামী ব্যস্ত থাকলে তার জন্য চমৎকার 1 কাপ কফি বানিয়ে নিয়ে এসে তাকে দেওয়া, তারপর পাশে বসে তার কাঁধে মাথা রাখা এবং অবশ্য মুখে তালা লাগিয়ে রাখা, যাতে স্বামীর কাছে কোনো অসুবিধা না হয়। আলো বিরস মুখে রান্নাঘরে ঢুকে কফির জন্য পানি গরম করতে থাকে। সীতারা অবাক হয়ে বলে, কি হয়েছে ভাবি, মুখ শুকনো কেন আপনার? কিছু হয়েছে? আলো কপাল কুঁচকে বলে, বলো তো সীতারা, পৃথিবীতে সবথেকে পোল্ট্রিবাজ প্রাণী কোনটা? মানে দ্রুত রং বদলায় কারা? সীতারা বলে, গিরগিটি ভাবি। আলো মাথা নাড়িয়ে বলে, হয়নি। সীতারা কিছুক্ষণ চিন্তা করে বলে, তবে কি বাংলাদেশের নেতা খাতারা? হয়নি, তাদের থেকেও পোল্ট্রিবাজ। সীতারা বলে, বুঝতে পারছি না ভাবি, আপনি বলেন। সেই প্রাণীর নাম হলো স্বামী। এরা প্রথম একরকম থাকে, পরে রূপ বদলে ফেলে। সীতারা মাথা ঝাঁকিয়ে আলোকে সমর্থন করে বলে, ঠিক বলছেন ভাবি, এরা মিনিটে মিনিটে পোল্ট্রি নেয়, ঘরভর্তি মানুষের সামনে বউকে ধমক দিয়ে বীর পুরুষ সাজে, আর রাত 12টার পর এসে বউয়ের হাত পা ধরে মাপ চায়। আমি ভুক্তভোগী ভাবি। আলো শুকনো মুখে বলে, আমারও সেই দিন আসতে চলেছে সম্ভবত। অফিস ঘরেটা বেশ পছন্দ হয়েছে আলোর। স্বামী সম্ভবত তার জন্য এতটা শৌখিনভাবে সাজিয়েছে ঘরটাকে, নয়তো লোকটা তো পুরো অগোছালো একটা লোক। সপ্তাহ 3 দিন তাকে এজেন্সি এই অফিসে বসতে হয়, রবি, মঙ্গল আর বৃহস্পতিবার। এই 3 দিন হচ্ছে তার অফিস টাইম। আলো প্রথমে বেশ অবাক হয়েছিল, সন্ধ্যা 6টা থেকে 8টায় কোনো অফিস টাইম নাকি। পরে জেনেছে স্বামী তার জন্য এমন একটা নিয়ম করে রেখেছে যাতে সে ইউনিভার্সিটি যেতে পারে এবং অফিসে থাকতে পারে। বড় কথা হচ্ছে স্বামী নিয়মিত আলোকে এজেন্সি থেকে নিয়ে যায়। আপাতত 4 জন ছাত্রছাত্রীকে মেডিকেল অ্যাডমিশনের যুদ্ধে অংশ
নিতে কোচিং করার যাবতীয় খরচ দেওয়া হয়েছে। সবাই চাষাভুষা পরিবারের ঠিক মতো খেতে পারে না এবং এটা সম্পূর্ণ শামিন দিয়েছে। তাদের ফান্ডের এখনও দানের অর্থ জমা হতে শুরু করেনি। ঘড়ির দিকে তাকিয়ে আলো উঠে দাঁড়ায়। প্রায় রাত 8টা বেজে গিয়েছে। শামিনের এখনও আসার নাম নেই, হয়তো কোনো কাজে আটকে গিয়েছে। শামিনের পার্টি অফিস থেকে এজেন্সির দূরত্ব পায়ে হেঁটে 10 মিনিট। আবাসিক এলাকা, তাই জায়গাটা একটু নির্জন। অফিসের সহকারী মেয়েটি বিদায় নিয়ে আলো দারোয়ান চাচাকে বলে তালা লাগিয়ে দেয় অফিস ঘরটিতে। সিদ্ধান্ত নিয়েছে আজ সে গিয়ে শামিনকে চমকে দেবে পার্টি অফিসে। ছাতা হাতে নেমে পড়ে আলো। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। লোকজন নেই কোনো রাস্তায়। দূরে একটা মাইক্রো গাড়ি দাঁড়িয়ে আছে। এর মাঝে মাঝে 2-1টা ট্রাক চলে যাচ্ছে। আলো এদিক ওদিক তাকিয়ে সামনে 2 পা বাড়াতে হঠাৎ মৃদু গোংরানি আওয়াজ শুনতে পায়। মনে হচ্ছে কারো মুখ চেপে ধরা হয়েছে। হঠাৎ আলো ভিতরে কেমন কেঁপে উঠে। ঘাড় ঘুরিয়ে আশেপাশে ভালো করে দেখতে থাকে সে। কোথায় কিছু নেই, একটা মাইক্রো গাড়ি ছাড়া। হঠাৎ একটা যাত্রীবাহী অটোরিকশা চলে গেল আলোর সামনে দিয়ে। আলো ব্যাপারটা পাত্তা না দিয়ে ঘুরে আবারও সামনে পা বাড়ায়। আবারও সেই ঘোংরানি আওয়াজ শুনতে পায় সে। থেমে যায় আলো। মাথা ঘুরিয়ে তাকাতে দেখে কোথাও থেকে একজন লোক ছুটে এসে দ্রুত দাঁড়িয়ে থাকা মাইক্রো গাড়িটির উপর পড়ে। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোতে এক পলকের জন্য আলো লোকটার মুখ দেখতে পেল। কিছু একটা অনুমান করার আগেই গাড়িটা সাই সাই করে আলোর সামনে দিয়ে চলে যায়। তখনই কোনো মেয়েলি কণ্ঠের কান্নার আওয়াজ শুনতে পায় সে। আলো হতভম্ব হয়ে তাকায় সেদিকে। মাথা কাজ করছে না তার। ফোন বের করে গাড়িটার নাম্বার প্লেটের ছবি তুলে এদিক ওদিক তাকিয়ে লোকজনকে ডাকতে থাকে আলো। খুব কাছে কুরিয়ার সার্ভিসে একটা অফিস, সেখান থেকে দারোয়ান সহ বেশ কিছু কর্মচারী ছুটে আসে। আলো কাউকে পুরো ব্যাপারটা বিশ্বাস করাতে সক্ষম হয় না। হাল ছেড়ে দিয়ে অটোতে উঠে শামিনের পার্টি অফিসে চলে যায়। শামিন ইয়াশা পার্টি অফিসে সালিশ বৈঠক বসেছে আজ। 2টো ছাত্র দলের মধ্যে সংঘর্ষ নিয়ে সালিশ বিচারের বৈঠক। আলো গেট থেকে দ্রুত পায়ে বৈঠকখানা হয়ে সোজা শামিনের মুখোমুখি দাঁড়ায়। শামিন সালিশ রেখে উঠে দাঁড়িয়ে আলোকে নিয়ে নিজের ঘরটাতে আসে। ধমকের সুরে বলে, সাহস ভালোই তোমার। বলেছি না আমি না যাওয়া পর্যন্ত বের হবে না একদম। এত তাড়া ছিল ফোন দিতে, গাড়ি পাঠিয়ে দিতাম। আমি ফোন দিয়েছি, আপনি ফোন ধরছিলেন না। শামিন মনে পড়ে যায় সে সালিশের জন্য ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। তারপর বলে উঠে, তো ইসমামকে ফোন দিতে ও এসে নিয়ে যেত। আলো শামিনের কথা জবাব না দিয়ে বলে উঠে, বাদ দিন আমার কথা, এখন মন দিয়ে শুনুন। আমার সাথে একটু থানায় যাবেন, চলুন। শামিন অবাক হয়ে বলে, থানায় কেন? আলো সব ঘটনা খুলে বলে। শামিনকে সব শুনে শামিন পাত্তা দেয় না। প্রথমে মজার ছলে বলে, হয়তো কোনো অদ্রিতা আলোকে কোনো স্বামী নিয়ে আসা তুলে নিয়ে গেছে। আলো রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীনের দিকে। চেঁচিয়ে উঠে বলে, আমি মজা করছি না, এই দেখুন গাড়ির নাম্বার প্লেট। শামিন আলোর ফোনের ছবিটার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরে বলে ওঠে, এটা তো জাহিবের গাড়িটা, ওর গাড়িটা ব্যবহার করে। আলো চাপা স্বরে চেঁচিয়ে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ আমার মনে পড়েছে, ওই লোকটার মুখ আমি দেখেছি। ওই লোকটা জাবিরই ছিল। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো বলতে থাকে, চলুন। মেয়র সাহেব, আমার মনটা কেমন কু গাইছে। আমি স্পষ্ট শুনেছি সেই নারীর কণ্ঠের আর্তনাদ। কিডন্যাপিং কেস মনে হচ্ছে। আলো সমীর দত্তর দিকে তাকিয়ে মাথা নেড়ে বলে, জি আমি স্পষ্ট শুনেছি একটা মেয়ের চাপা আর্তনাদ। সমীর শামিনের দিকে তাকায়। শামিন বলে, গাড়িটা জাবিবের। সমীর দত্ত চিন্তায় পড়ে যায়। কপাল কুঁচকে বলে, কিন্তু আমাদের কাছে না কোনো মিসিং ডায়েরি এসেছে, না অন্য কোনো অভিযোগ। এভাবে আন্দাজে বসে কাউকে গিয়ে জিজ্ঞাসাবাদ করা, তাও কবির আলমগীরের ভাগ্নে, তোরা মানহানির মামলায় খেয়ে যাবি। শামিন মাথা নেড়ে বলে, বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি শুধু তোকে ব্যাপারটা ইনফর্ম করতে এসেছি। সমীর দত্ত মাথা ঝাঁকিয়ে জবাব দেয়, বেশ করেছি। বিষয়টা মাথায় থাকলো। তেমন কিছু টের পেলে আমি অবশ্যই অ্যাকশন নেব। থানা থেকে রাত 9:30 বের হয়ে শামিন এবং আলো মাথায় শাড়ির আঁচল
তুলেছে। গাড়ির কাছে এসে শামিন আলোর দিকে ঘুরে দাঁড়িয়ে কটমট দৃষ্টি দেয় আলোর দিকে। আলো ঘাবড়ে যায়, মুখ করে বলে, কি হয়েছে? আমি আবার কি করলাম? এখন আমাকে চোখ রাঙাচ্ছেন কেন? আর যদি কখনো আমি দেখি বেশি পাকনামি করে না বলে অফিস থেকে বেরিয়ে যেতে, তাহলে খুব খারাপ হয়ে যাবে। আমি খুব রেগে গিয়েছি তোমার ওপর আলো। আমি ছাড়া অফিস থেকে এক পাও বাইরে দেওয়া যাবে না, এমনটা কথা ছিল না। সব সময় একটু বেশি বুঝতে হবে। আলো বলে, আমি তো আপনার দেরি হচ্ছিল দেখে। শামিন প্রচণ্ড রেগে গাড়িতে উঠে বসে। আলো চুপচাপ পাশে বসে শামিনের দিকে তাকায়। মানুষটা অস্বাভাবিক রেগে গিয়েছে, এখন কিভাবে রাগ ভাঙাবে তার? গাড়িতে এসে প্রচণ্ড গম্ভীর হয়ে থেকেছে শামিন। খাবার টেবিলে চুপচাপ খেয়ে উঠে গিয়েছে। আলো এবার খুবই বিরক্ত লাগছে। সামান্য অপরাধে এমন শাস্তি হতে পারে না। বিছানায় বসে কিছু জিনিসপত্র দেখছিল শামিন। আলো শামিনের রাগ ভাঙানোর জন্য এসে তার পাশে বসে কাঁধে মাথা রাখে। শামিন কোনো কথা বলে না। আলো নরম গলা বলে, সরি, আর করব না এমন পাকনামি। সরি বলার কিছু নেই। কাল থেকে এজেন্সিতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা টাকা লাগবে আমাকে বলবে, ওই টাকা দিয়ে ইচ্ছামতো ভাইদের এটা সেটা কিনে দিবে। আলো শামিনের দিকে তাকায়। শামিন গালে হাত রেখে মুখটা আলোর দিকে ঘুরিয়ে বলে, আচ্ছা সে দেখা যাবে, আগে আপনি মুড ঠিক করেন প্লিজ। এভাবে দেখতে ভালো লাগছে না আপনাকে। শামিন আলোর দিকে তাকায় ঠিকই, কিন্তু মুখটা এখনও গম্ভীর করে রেখেছে। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে নিচু স্বরে বলে, রাগ কীভাবে কমবে? কি করতে হবে? শামিন চুপচাপ তাকিয়ে থাকে আলোর দিকে। আলো মাথা নিচু করে বলতে থাকে, বলুন কি করতে হবে? কমলা রঙের একটা শাড়ি পরে আসলে রাগ কমবে। শামিন কয়েক মুহূর্তে চুপ করে আলোর দিকে তাকিয়ে থাকে। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, কমবে? শান্তিনীরে পরিবেশটা থমথমে হয়ে আছে। একটা বড় সড়ো ঝড় চলে গেল, প্রকৃতি যেন নিস্তব্ধ হয়ে যায়। ঠিক তেমন হয়ে আছে পরিবেশটা। ঘটনার সূত্রপাত ঘটেছে দোতলার লিভিং রুমে। ইসমাম নিজের ল্যাপটপে প্রজেক্টর নিয়ে কাজ করছিল। শামিন এসে তাকে জানায় আজ বিকেলে একজন মেয়ের সাথে দেখা করতে যেতে হবে তাকে। রেস্টুরেন্টের টেবিলে বুক করে রেখেছে সে। ইসমাম কিছু না বলে উঠে যেতে নিচ্ছিল, তখনই শামিন রাগে মাথা এটা ওটা ভাঙচুর শুরু করে দেয়। ভাইয়ের প্রতি পাল্টা রাগ দেখাতে না পেরে ঘরে ঢুকে নিজের জিনিসপত্র ভাঙতে শুরু করে ইসমাম। শামিন চেঁচিয়ে যাচ্ছে, তোর সমস্যা কোথায়? আমি দেখেই ছাড়বো। আজকে তুই যাবি রেস্টুরেন্টে যাবি। দু ভাই তাদের নিজেদের ঘরে বসে মেজাজ দেখাচ্ছে। আলো এবং বাকিরা দোতলার রুমে দাঁড়িয়ে আছে অপ্রয়োজনীয় রেফারি হয়ে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আলো দরজা ঠেলে ভিতরে ঢোকে। শামিন শার্টের বোতাম লাগাতে লাগাতে বলে দিও তোমার দেবরকে বিকাল 4টায় দেখা করতে হবে। মেয়ের সাথে মেয়ের বড় ভাই আর ভাবি থাকবে, আর ইসমামের সাথে তুমি আর ঈশিতা যাবে। আমি কিছুক্ষণ পর জয়েন করব সময় বের করে। আমি ওদের ফোন করে ফাইনাল করে দিচ্ছি। আলো আমতা আমতা করে বলে, এভাবে ওর পারমিশন ছাড়াই ফাইনাল করে দিবেন? ও যদি না যায় তাহলে তো আপনার সম্মান নষ্ট হবে, যাবে ওর ঘাড় যাবে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, বলেছিলাম আমি একটু কথা বলে দেখব। শামিন ওয়ালেট থেকে ফোন বের করে তুলে নিয়ে আলোর গালে হাত বুলিয়ে যেতে যেতে বলে, দেখতে পারো, তবে ওকে বলে দিও যেতে কিন্তু হবেই। আপাতত কোনো ভাঙচুর শব্দ শোনা যাচ্ছে না। আলো পা টিপে টিপে ইসমামের ঘরের দিকে অগ্রসর হয়। দরজা ভিজিয়ে রাখা হাত দিয়ে ঠেলে সরিয়ে ভিতরে ঢুকে দরজা চাপিয়ে দেয় সে। ইসমাম কপাল একটা হাত রেখে ইজি চেয়ারে আতশোয়া হয়েছিল। কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে তাকাতে আলোকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। আলো ইসমামের দিকে তাকিয়ে আছে। ইসমাম চেঁচিয়ে উঠে, স্বামী হয়ে ওকালতি করতে এসেছো? যাও এখান থেকে। আলো চলে যায় না, একটা চেয়ার টেনে বসে পড়ে। ইসমামের দিকে তাকিয়ে বলে, ইসমাম রাগী গলায় বলতে থাকে, শোনোনি আমার সিদ্ধান্ত, যাও তোমার স্বামীকে গিয়ে বলে দাও। কেন করছো এমন? আলো ঠান্ডা গলায় জানতে চায়। ইসমাম কণ্ঠে বিরক্ত নিয়ে বলে, বিয়ে করতে আগ্রহী নই, কতবার বলবো? তোমার ভাইয়া তোমার ভালো চায় ইসমাম। ভাইয়া ভালো চায়, তুমি ভালো চাও, ইস্যু ভালো চায়, মেজো ভাইয়া ভালো চায়, মেজো ভাবি ভালো চায়,
তোমরা সবাই ভালো চাও, শুধু আমি আমার ভালো চাই না, তাই না? এটা বলতে চাইছো? সেরকম মনে হচ্ছে। হয়তো বিয়েতে আপত্তি করার কোনো কারণ দেখছি না। ইসমাম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, একটা মেয়েকে চিনি না জানি না হুট করেই তাকে বিয়ে করে নেব? এটা 2023। অদ্রিতা, সরি ভাবি। আলো কয়েক মুহূর্তে চুপ থেকে বলে, তো চিনবে জানবে, এর জন্য তো দেখা করতে বলা হচ্ছে। আগে কথা বলে দেখবে, তারপর ভালো না লাগলে জানিয়ে দেবে। অন্য মেয়ে দেখা হবে। পারবো না, আমার ইন্টারেস্ট নেই। পারবে, তোমার ভাইয়ের জন্য পারতে হবে। ভাইয়ের জন্য? ভাইয়ার খুশির জন্য আমি মনের বিরুদ্ধে একটা কাজ করব? কেন? ভাইয়ার খুশির জন্য এর আগে তো অনেক কিছু করেছো, তাহলে এখন এত নাটক করছো কেন? কথাটা বলে আলো থামে, তারপর বলে ওঠে, মেয়ের ফ্যামিলিকে আজ দেখা করার কথা জানিয়ে দিয়েছে তোমার ভাইয়া। বিকেলে তৈরি থেকো, আমি আর ঈশিতা যাব তোমার সাথে। যা মন চায় করো। কথাটা বলে ইসমাম হন হন করে ঘর থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে যায়। পরি ছুটে আসছিল এবং কাকতালীয়ভাবে ইসমামের সাথে ধাক্কা খেয়ে যায়। চোখ তুলে ইসমামকে দেখে একটা ঢোক গিলে নেয় পরি। তার কপাল এতটা খারাপ কেন? ইসমাম প্রচণ্ড রেগে বলে উঠে, চোখ দুটো নিজে ঠিকভাবে কাজে লাগাতে পারো না? ওই দুটো দান করে দিলে তো পারো। কোনো অন্ধকে কি হচ্ছে কি ইসমাম? পেছন থেকে ঈশিতা ধমকে উঠে। আলো এসে সেখানে দাঁড়ায়। ইসমাম কাউকে পাত্তা না দিয়ে চুপচাপ চলে যায় সেখান থেকে। পরি দাঁড়িয়ে থেকে বোকার মতো। আলো এসে বলে, ছুটছিলে কেন? সবসময় এত ছোটাছুটি করে কেন? আমি ছাদে ছিলাম, বাবা তার কটেজ থেকে ডাকছিল, ছুটে আসতে গিয়ে ধাক্কা লাগলো। বুঝতে পারিনি রাম ছাগলের ছানা বাড়িতে আছে, নয়তো ভুলও দোতলায় উঠতাম না ভাবি। মুখ কাচুমাচু করে বলে পরি। আলো মেয়েটি দেখে অতিমাত্রায় সুন্দরী একটা মেয়ে। এমন সুন্দরী মেয়ে সে শহরে খুব কমই দেখেছে। পুরো কাশ্মীরদের মেয়েদের মতো গায়ের রং, সব দিক থেকে পারফেক্ট, শুধু একটু সরল ভীতু প্রকৃতি। আচ্ছা, এটা ইসমামের পাশে কেমন লাগবে? কথাটি ভেবে আলো নিজেকে শুধরে নেয়। তার মনে হতে কি যায় আসে ইসমাম ভাইয়ের কাছে? ইসমামের জন্য তার আগে বাড়িতে সব ভাবা দরকার কি? ওয়েটার এসে অর্ডার নিয়ে চলে যায়। আলো তার মুখোমুখি বসে থাকা মেয়েটি দেখতে থাকে। ইসমাম মাথা নিচু করে চুপচাপ বসে আছে। মেয়ের ভাই এবং ভাবি নিজেদের মধ্যে কথা বলছে। ঈশিতা আলাপচারিতা সহজ করার জন্য মেয়েটিকে বলে, তোমার সাবজেক্ট কি ফিহা? ফিহা বলে। মেয়েটি মাথা তুলে তাকায় না, মাথা নিচু করে অস্ফুট স্বরে জবাব দেয়, ইকোনমিক্স। ইকোনমিক্স? আমিও ইকোনমিক্সের ছাত্রী। আলো মেয়েটি থেকে চোখ সরিয়ে ইসমামের দিকে তাকিয়ে ফিসফিসে বলে, কিছু জিজ্ঞেস করো। ইসমাম চোখ তুলে আলোর দিকে তাকায়, কোনো জবাব না দিয়ে আবারও মাথা নিচু করে বসে থাকে। দীর্ঘ সময় ধরে মেয়ে ভাইয়া ভাবির সাথে আলো এবং ঈশিতা গল্প করতে থাকে। না ইসমাম মেয়েটিকে দেখছে, না মেয়েটি ইসমামকে দেখছে। এমন সময় স্বামী চলে এসে তাদের সাথে জয়েন করে। মেয়ের ভাই ভাবির সাথে আড্ডা দিচ্ছে সে। রেস্টুরেন্টে বিল মিটিয়ে দিয়ে স্বামী ফিহার ভাই সুমনের দিকে তাকিয়ে বলে, আমার মনে হচ্ছে ওদের দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা উচিত। হ্যাঁ অবশ্যই, সুমন মাথা নাড়িয়ে সায় দেয়। দুজনের নাম্বার এক্সচেঞ্জ করা হয়ে গেলে ফিয়াকে নিয়ে তার ভাই ভাবি উঠে চলে যায় স্বামীনের থেকে বিদায় নিয়ে। কিছুক্ষণ পর স্বামীনটা উঠে পড়ে। গাড়িতে সবাই প্রথমে কিছুক্ষণ চুপ করে থাকে। নীরবতা ভেঙে ঈশিতা আলোকে বলে উঠে, ছবিতে যতটা মনে হচ্ছিল ততটা সুন্দর না, তাই না বড় ভাবি? তুমি এমন পাশের বাড়ি আন্টিদের মতো কথা বলছো কেন ঈশিতা আপু? শুকনো গলায় আলো বলে উঠে। ঈশিতা চুপ হয়ে যায়। আলো বলতে থাকে, তেমন হলে তো আমিও সুন্দরী নয়। গায়ের রং তোমার ভাইয়ের মতো সুন্দর না আমার। আমাকে কিভাবে মেনে নিলে? স্বামী ড্রাইভ করতে করতে আলোর দিকে তাকায়। ঈশিতা চেঁচিয়ে ওঠে, মোটেও না, আমার বড় ভাবি সুন্দরী, ভাইয়ের থেকেও সুন্দর তুমি। আলো মেলান হাসে। স্বামী ঈশিতা আলো গাড়িতে ফিহা মেয়েটি সম্পর্কে টুকটাক আলোচনা করে থাকে। ইসমাম গাড়ির জানালার বাইরে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে চুপ। তার ভীষণ মাথা ব্যথা করছে। দোতলা লিভিং রুমে ব্যালকনিতে দাঁড়িয়ে আলো দৃষ্টি বাইরের দিকে দিয়ে রেখেছে। বাগানে ফুল গাছে ফুল ধরেছে, এখান থেকে বেশ লাগছে দেখতে। বাগানের উত্তর পাশে বিশাল আম বাগানে সব 12 মাস আম গাছ। আমের মুকুল ধরেছে গাছগুলোয়। হঠাৎ কোমরে পুরুষালিত হাতের উষ্ণতা পেয়ে গোলগাল মায়াবী মুখখানা লজ্জা লাল হয়ে যায়।
আলো পিছনে ফিরে না তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, কি চাই? কাদের? থুতনি ঠেকিয়ে স্বামীর নরম গলা বলে ওঠে, পাত্তা দিতে চাই বউকে। আলো বলে ওঠে, কিন্তু বউ এখন পাত্তা দিচ্ছে না। স্বামীন মৃদু হেসে আলোকে পাঁচ কোলে করে তুলে নেয়। লজ্জা পেয়ে আলো স্বামীনের শার্ট খামচে ধরে অস্ফুট স্বরে বলে ওঠে, ইহান গার্ডেনে পোনা চাচার সাথে বল খেলছেন। চুলোয় কোনো তরকারি বসিয়ে আসনি? জাপানে টর্নেডো হচ্ছে না? পৃথিবী উল্টে যাচ্ছে না? আলোকে থামিয়ে দিয়ে বলে স্বামীন। আলো সামনের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোকে নিয়ে ঘুরে নিজের ঘরের দিকে পা বাড়াতে থমকে যায়। লিভিং রুমে ইলহাম, ঈশিতা, পরি চারজনে খেলা দেখতে বলে বসেছে। তারা চারজন হতকম্ব হয়ে তাকিয়ে আছে স্বামীনের দিকে। স্বামীন ভাই বোনদের সামনে থতমত খেয়ে আলোকে কোল থেকে ফেলে দেয়। মেঝেতে পড়ে মৃদু আর্তনাদ করে ওঠে আলো। ইলহাম আর ইসমাম মাথা নিচু করে দুজনে দুদিকে চলে যায়। স্বামীন এদিক ওদিক তাকিয়ে আলোকে টেনে তোলে। আলো কাতরাচ্ছে। ঈশিতা, পরি এগিয়ে আসে আলোর কাছে। স্বামীন চুপচাপ ঘরের দিকে চলে যায়। ঈশিতার কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, ব্যথা পেয়েছ ভাবি? লজ্জা মাখা এবং যন্ত্রণা ফ্যাকাশে মুখটা তুলে ঈশিতার দিকে তাকায় না আলো। মাথা নাড়িয়ে ঘরের দিকে যায়। ঈশিতা আর পরি একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে উচ্চস্বরে হেসে ফেলে। আলো ঘরে ঢুকতেই স্বামীন একটানে আলোকে আলগে নিয়ে ঘরে সিটকিনি তুলে দিয়ে গলায় বলে, ব্যথা পেয়েছ? আলো এক ঝটকায় স্বামীন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে রেগে মেগে বলে, না, আমি খুব আরাম পেয়েছি, ছাড়ুন আপনি। স্বামীন আহ্লাদি গলায় বলে, সরি। আলো কোমরে হাত রেখে কাতরাচ্ছে। স্বামীন চিন্তিত মুখে আলোকে বিছানায় বসিয়ে দিয়ে বলে, সব ওদের কারণে। আমার ভাই বোনগুলো কোনো কাণ্ডজ্ঞান নেই বুঝলে। দুপুর টাইমে কেউ টিভি দেখতে আসে? দুপুরে সবাই নিজেদের ঘরে একটু বিশ্রাম নেয়, তা না? আলো চাপা স্বরে চেঁচিয়ে বলে ওঠে, ওদের কাণ্ডজ্ঞান নেই নাকি আপনার কাণ্ডজ্ঞান নেই? আচ্ছা, আপনি কি এই প্রথম আমাকে কোলে তুলেছেন ওদের সামনে? এভাবে ফেলে দিয়ে কেন ঢং করে কাতরাচ্ছ আলে? স্বামীন আমতা আমতা করে বলে, আগেও কোলে তুলেছি, তবে তখনকার সিচুয়েশন অন্য ছিল। তখন তো রোমান্টিক হয়ে কোলে তুলেননি। আলো কটমটো দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে স্বামীনের দিকে। স্বামীন নরম গলায় বলে, রাগ করো না প্লিজ, আমি হট ওয়াটার ব্যাগ নিয়ে আসছি। হন্তদন্ত হয়ে জাহিদ তার মামা কবির আলমগীরের কক্ষে প্রবেশ করে। কবির আলমগীর তখন খাদ্যমন্ত্রীর সাথে ফোন আলাপে ব্যস্ত ছিল। জাবির গম্ভীর মুখে তার মুষ্টবদ্ধ করে দাঁড়িয়ে আছে। জাবির এবং জুই নিঃসন্তান। কবির তার স্ত্রী খুব আদরের। কবির জাবিরকে খেয়াল করেছে। খাদ্যমন্ত্রীর সাথে দীর্ঘ ফোন আলাপ শেষ করে কবির জাবিরের দিকে তাকায়। গম্ভীর কণ্ঠে কী হয়েছে তা জানতে চায়। জাবির চেঁচিয়ে বলে ওঠে, মামা তোমার পোষ্য স্বামী নিয়ে আসা কি শুরু করেছে এসব? আমার মাথা গরম হয়ে গেলে কিন্তু ওর খুব খারাপ অবস্থা করে ছাড়বো। ওকে বুঝিয়ে বলো কি হয়েছে। ঠান্ডা গলায় জানতে চায় কবির আলমগীর। কি করেছে? থানা থেকে এসআই রুহুল ফোন দিয়েছে। ও আর ওর বউ গিয়েছে থানায় আমার নামে অভিযোগ করতে নাকি আমি কোন মেয়ে তুলেছি আমার মাইক্রোতে। হোয়াট? কবির আলমগীর উঠে দাঁড়িয়ে যায়। জাবির বলতে থাকে, ওই সমীর দত্তের কাছে গিয়েছিল। মামা তোমাকে শুরু থেকে বলে এসেছি ওকে বের করো, তুমি শুনলে না। এখন ওর শ্বশুর তোমার কাছে ধরে টান দিয়েছে আর ওর বউ আমাকে ফাঁসাতে চাইছে। তুমি ওই স্বামীন কালসাপটাকে কেন এখনও গলা ধাক্কা দিয়ে বের করছো না পার্টি থেকে? কবির আলমগীর চুপ করে থাকে। জাবির চেঁচাতে থাকে, মেয়ের মাই ফুট, ওকে বের করো। গতবার দ্বিতীয় দফায় নির্বাচনের পরে যখন ওর পার্টি থেকে বের হওয়ার কথা ছিল তখন সবাই দরদ দেখে রেখেছিলে। এখন বোঝো ঠেলা। আচ্ছা বুঝবো, আগে বল তুই এমন কিছু করিসনি তো? জাবির থতমত খেয়ে চেঁচিয়ে বলে, মামা প্লিজ। আচ্ছা ঠিক আছে যা, আমি দেখছি। আজ এত তাড়াতাড়ি ফিরলেন যে? আলো পিছন থেকে আলগে ধরার স্বামীনের উদ্দেশ্য আলো বলে উঠল। আলো কানের কাছে মুখ। স্বামীন অস্ফুট স্বরে বলে উঠে, হঠাৎ খুব চাঁদ দেখতে ইচ্ছে করছিল বাড়িতে এসে, কিন্তু এখন তো অমাবস্যা, চাঁদ কোথায় পেলেন? আলোর কথা শুনে স্বামীন হেসে ফেলে। আলো নাক টিপে দিয়ে বলে, তোমার ওই স্টুপিড ধূসর রঙের চাঁদ দেখা আমার কোনো আগ্রহ নেই। আমি যে চাঁদ দেখার কথা বলছি তার নাম আলো, আমার আছিয়া। আলো স্বামীনের দিকে তাকিয়ে বলে, ইস, এসব 90 দশকের বস্তা পচা ডায়লগগুলো মুখস্থ করে ফেলেছেন। আপনার
ফ্লার্টিং স্কিল নেই বললেই চলে মেয়র সাহেব। ভদ্রভাবে প্রেম নিবেদন করছি। একজন মেয়র কি সরাসরি বউকে বলে দেবে আমি বউকে চুমু খেতে এসেছি? এভাবেই তো বলে, ভদ্রভাবে মার্জিতভাবে। আলো লাজুক মুখটা নামিয়ে রাখে, স্বামী থুতনি ধরে মুখটা উঁচু করে বলে, বিশ্বাস করো, তোমাকে এভাবে লজ্জা পেতে দেখলে আমার বুকে সূক্ষ্ম যন্ত্রণা হয়, আমি মরে যাই এই অদ্ভুত অনুভূতিতে। আলো প্রসঙ্গ পাল্টে বলে, আজ জামিল ভাই আমাকে একটা শাড়ি পাঠিয়েছে, ওনার ছেলেকে যে উপহার দিয়েছিলাম তার রিটার্ন গিফট হিসেবে। বেশ ভালো। আলো একটু থেমে বলে উঠে, আপনি আমাকে কত কিছু দেন, আমি আপনাকে কিছু দিতে পারি না, খারাপ লাগে। স্বামীন হেসে ফেলে, তারপর বলে, দিও কিছু একটা কিনে দিতে ইচ্ছে করলে, টাকা জমাচ্ছি আপনাকে উপহার কিনে দেব বলে, সস্তা কিছু দেব না, দামি কিছু দিতে চাও? স্বামীন আলোর দিকে তাকিয়ে প্রশ্ন করে। আলো মাথা ঝাঁকিয়ে বলে, আপনার পছন্দ মতো কিনে দেব। কি দিবে বলুন? কত টাকা জমিয়েছ? এখন পর্যন্ত 2500 টাকা, কিন্তু আমার যা লাগবে তা তো এই টাকা দিয়ে কেনা যাবে না। অনেক দামি। আলো অবাক হয়ে স্বামীনের দিকে তাকায়, তারপর বলে, অনেক দামি কিছু? কি সেটা? স্বামীন তার স্ত্রী আলগি নিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলে উঠে, একটা বাচ্চা। আলো মাথা নিচু করে রেখেছে। দীর্ঘ সময় ধরে সে চুপচাপ। স্বামীন আলোর দিকে ঝুঁকে আলোর চোখের দিকে তাকিয়ে বলে, দেবে? অনেক দামি, কিন্তু দেবে বলো?